বাংলাদেশে ছাত্র আন্দোলন শেষ পর্যন্ত রাজপথ ছেড়ে সংসদের পথে হেঁটেছে। একটা গণ অভ্যুত্থানের নেতৃত্ব একদিন রাজনৈতিক দল বানিয়ে ফেলল, নাম দিল জাতীয় নাগরিক পার্টি। কিন্তু ভারতে ঠিক একই বয়সের একই ক্ষোভের একটা আন্দোলন সম্পূর্ণ উল্টো পথে হাঁটছে। তারা বলছে ক্ষমতা নয়, আগে চায় মানুষের মন বোঝা। তাই আগামী সেপ্টেম্বর থেকে দেশ জুড়ে শুরু হচ্ছে এক অদ্ভুত নামের অভিযান, কেয়া বলতি পাবলিক। প্রশ্ন হলো, ক্ষমতায় না গিয়েও কি একটা আন্দোলন বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের সরকারকে চাপে ফেলতে পারে? আর বাংলাদেশ কেন ঠিক উল্টো পথ বেছে নিল? আজকের এক্সপ্লেইনারে এই জটের পুরোটাই খুলে বলবো। সঙ্গে আছি মৌসুমী সুলতানা। গল্পটা শুরু হয় এক অপমান থেকে। মে মাসে ভারতের প্রধান বিচারপতি বেকার তরুণদের তুলনা করেছিলেন তেলাপোকার সঙ্গে। সেই অপমানকেই অস্ত্র বানিয়ে অভিজিৎ দীপকে নামের এক তরুণ খুলে ফেলেন এক আন্দোলন। নাম দেন ককরোচ জনতা পার্টি, সংক্ষেপে সিজেপি। নামটা আসলে ব্যঙ্গ, ক্ষমতাসীন বিজেপির অধ্যাক্ষরকে উল্টে দেওয়া। কয়েক সপ্তাহের মধ্যে এই আন্দোলন নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে যন্তর মন্তরে হাজার হাজার তরুণকে রাস্তায় নামিয়ে দেয়। পুলিশের লাঠিচার্জ আর টিয়ার গ্যাসের মধ্যেও তারা সরে যায়নি। পরিস্থিতি এমন বেগতিক হয় যে কোনো সময় ভারত সরকারের ক্ষমতা পড়ে যায় অবস্থা তৈরি হয়। শেষ পর্যন্ত শিক্ষামন্ত্রী পদত্যাগ করেন। কোনো রকমে ভারত সরকার নিজের ক্ষমতার গদি বাঁচিয়ে ক্ষতিপূরণ আর পরীক্ষা সংস্কারের প্রতিশ্রুতি দেয়। জয়ের পর স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছিল, এবার কি সিজেপি রাজনৈতিক দল হয়ে নির্বাচনে যাবে? উত্তরটা এসেছে স্পষ্ট, না। সিজেপির মুখপাত্র সৌরভ দাস জানিয়ে দিয়েছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আনুষ্ঠানিক দল গঠন করাটা উল্টো ফল দিতে পারে। এর বদলে তারা সেপ্টেম্বরের 1 তারিখ থেকে শুরু করছে দেশ জুড়ে এক গণসংযোগ সফর। নাম কেয়া বলতি পাবলিক, মানে জনগণ কি বলছে। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. প্রথম ধাপে থাকবে শিক্ষা সংস্কার, কারণ দীপকে বলছেন কোন স্কুলে বছরে 1 থেকে 2 লাখ রুপি ফি নেওয়া হচ্ছে। তার উপর আছে আলাদা ডোনেশনের চাহিদা। উদ্দেশ্য একটাই, তরুণদের মুখ থেকে শোনা, তারপর সেই শোনা কথা দিয়ে বানানো হবে এক যুব সংস্কার সনদ। এখানেই লুকিয়ে সিজেপির আসল কৌশল। রাজনীতির ভাষায় একে বলে প্রেসার গ্রুপ বা চাপ সৃষ্টিকারী সংগঠন। এরা ক্ষমতায় বসতে চায় না, কিন্তু জনমতের চাপে বিভিন্ন নীতি বদলাতে সরকারকে বাধ্য করতে চায়। একবার ভাবুন তো, একটা দল যদি ভোটের প্রতিশ্রুতি দেয়, মানুষ সন্দেহ করে, এটা তো নিজেদের স্বার্থে বলা কথা। কিন্তু একটা আন্দোলন যদি ভোট না চেয়েও রাস্তায় নামে, তার নৈতিক জোরটাই আলাদা। এই কারণেই নিট আন্দোলনের সময় বিরোধী কংগ্রেসও সিজেপির পাশে দাঁড়িয়েছিল রাজনৈতিক স্বার্থ ছাড়াই। কারণ এটা কোনো দলের আন্দোলন ছিল না, ছিল প্রজন্মের আন্দোলন। এই আন্দোলনের ধাক্কা এতটাই জোরালো যে খোদ ক্ষমতাসীন শিবিরও নড়ে চড়ে বসেছে। 6 আগস্ট রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS প্রধান মোহন ভাগবত মুম্বাইয়ে 2000-এরও বেশি জেনজি ও জেন আলফা শিক্ষার্থীর সঙ্গে বসেছেন। বলেছেন তরুণদের ক্ষোভ অন্যায্য নয়। বিজেপির একাধিক নেতা এই উদ্যোগের প্রশংসা করেছেন। এটা একটা সূক্ষ্ম রাজনৈতিক হিসাব। একটা আন্দোলন যখন নির্বাচনের বাইরে থেকেও একজন মন্ত্রীকে সরিয়ে দিতে পারে, তখন ক্ষমতাসীনদের বুঝে নিতে হয় এই ভোট ব্যাংকের ভাষা এখন অন্যরকম। আর ঠিক এখানেই প্রশ্ন আসে যে বাংলাদেশ কেন উল্টো পথে হাঁটল। এবার আসা যাক বাংলাদেশে। 2024 সালের জুলাই অভ্যুত্থানের পর ছাত্রনেতারা প্রথমে জাতীয় নাগরিক কমিটি গড়েন। তারপর 2025 সালের ফেব্রুয়ারিতে নাহিদ ইসলামের নেতৃত্বে সরাসরি রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি গঠন করেন। কারণটা বুঝতে হলে প্রেক্ষাপট বুঝতে হবে। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে তৈরি হয়েছিল এক বিরল রাজনৈতিক শূন্যতা। পুরনো ক্ষমতার কাঠামো ভেঙে পড়েছিল, নতুন শক্তির জন্য খালি ছিল রাজনৈতিক শূন্যস্থান। এই মুহূর্তে রাস্তায় থেকে গেলে সেই সুযোগ হাতছাড়া হওয়ার ঝুঁকি ছিল। ছাত্রনেতাদের বিশ্বাস ছিল রাষ্ট্র বদলাতে হলে রাষ্ট্র ক্ষমতার ভেতরেই ঢুকতে হবে।
যদিও বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনে জোট করে তরুণদের আস্থা অনেকটা হারিয়ে ফেলে এনসিপি। ভারতের প্রেক্ষাপট একদম আলাদা। সেখানে মোদি সরকার ক্ষমতায় স্থিতিশীল, নির্বাচনী কাঠামো অক্ষত। তাই আগেভাগে দল গড়ে ভোটে লড়তে গেলে সিজিপি হারিয়ে ফেলতে পারত তার সবচেয়ে বড় শক্তি, নৈতিক বিশ্বাসযোগ্যতা। দুটো পথই একরকম বাজে, আলাদা শুধু বাজির শর্তগুলো। প্রেসার গ্রুপ হয়ে থাকলে পাওয়া যায় নৈতিক বৈধতা, মানুষের আস্থা, তৃণমূলে সংগঠন বাড়ানোর সময়। কিন্তু রাষ্ট্র ক্ষমতা ছাড়া নীতি বদলাতে হয় চাপ দিয়ে দিয়ে, ধীরে ধীরে। আর প্রতিশ্রুতি বাস্তবায়িত না হলে জবাবদিহি চাওয়ারও সরাসরি উপায় থাকে না। অন্যদিকে রাজনৈতিক দল হলে সরাসরি ক্ষমতা, সংস্কার বাস্তবায়নের হাতিয়ার এবং নির্বাচনী বৈধতা পাওয়া যায়। কিন্তু ক্ষমতার রাজনীতিতে ঢুকলেই আসে আপোষ, জোট গড়া, প্রতিদ্বন্দ্বীর সঙ্গে সমঝোতা তৈরির প্রশ্ন। আর তখনই আরও বড় প্রশ্ন ওঠে আন্দোলনের সেই বিশুদ্ধতা নিয়ে। বাংলাদেশেও এনসিপির ভেতরে বিভক্তি আর প্রশ্ন উঠেছিল দল গঠনের গোড়াতে। আর ঠিক এখানে প্রশ্নটা থেকেই যায়, আন্দোলনের শেষ গন্তব্য কি সবসময় ক্ষমতা হওয়া উচিত, নাকি ক্ষমতার বাইরে থেকেও একটা আন্দোলন রাষ্ট্রকে বদলে দিতে পারে? ভারতের সিজেপি একটা পথ বেছে নিয়েছে, বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বেছে নিয়েছে আর একটা। দুটো প্রজন্মের দুটো সিদ্ধান্ত। কোনটা সঠিক সেটা আজ কেউ বলতে পারবে না। ইতিহাস শেষ পর্যন্ত কোন পথকে সফল বলবে? আপনার কাছে কি মনে হয়, আন্দোলন শেষে ক্ষমতার আসনই প্রধান লক্ষ্য হওয়া উচিত, নাকি যেই নীতি নিয়ে আন্দোলনের সূত্রপাত সেই নীতিতে অটুট থাকা?